এভাবে সেজেগুজে আসার আগে ভালো করে একবার ভেবে চিন্তা আসা উচিত ছিল আপনার। আমি কিন্তু মোটেও ভদ্র পুরুষ নই, ভীষণ অভদ্র। আর আপনার ক্ষেত্রে আমি অভদ্রতার চরম সীমায় পেরিয়ে যেতে পারি অনাশায়। পূর্বের এরূপ কথা ইঙ্গিত বুঝতে পেরে মেহেরির যেন লজ্জা আরও বোধ হয়ে গেল। গাল দুটো ঠিক পাকা টমেটোর মতো লাল বর্ণ ধারণ করে ফেলেছে ইতিমধ্যে। এদিকে পূর্ব মেহেরিসের এভাবে লজ্জা পেতে দেখে তার লজ্জার মাত্রা দ্বিগুণ পরিমাণ বাড়াতে মেহেরিসের কানের কাছে এসে ফিস করে বলল, এত লজ্জা আপনার আসে কোথা থেকে ম্যাডাম? পরপর দুবার লজ্জা ভাঙানোর পরও দেখছি লজ্জা কাটছে না। সমস্যা নেই, সেই দিনের মতো না হয় আমি আবার লজ্জা ভেঙে দেব। মেহেশ কিছু বোঝার আগেই তার অধর ছোঁয়া ভাজে নিজের অধর ডুবিয়ে দিল পূর্ব পুরোপুরি। মূলত পূর্ব তখন দরজার সামনে মেহেরিসকে প্রথমবার থেকে খেই হারিয়েছিল, তবে তার কঠোর ব্যক্তিত্ব আড়ালে ধামাচাপা দিতে গিয়েও মুখে প্রকাশ করেনি কিছু। তার কাছে সবার ঊর্ধ্বে তার নিজের ব্যক্তিত্ব। তবে মাঝে মাঝে মেহেরিসের বেলায় পূর্ব যেন সেটা আরও দ্বিগুণ করে তুলতে চায়। এমনিতেও মেয়েটা আজকাল তাকে একটু কমই ভয় পায় আগের তুলনায়। পূর্ব এমন আকস্মিক আক্রমণে পূর্বের সাথে সায় দিয়ে উঠতে রীতিমতো হিমশিম খাচ্ছে মেহেরিস। অন্যদিকে পূর্ব মেহেরিসের আজ এতই বিভোর যে মেয়েটা ঠিক মতো দম ফেলার ফুসরটুকু পাচ্ছে না। হঠাৎ এমন গভীর চুম্বনের কারণে মেয়েটার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। পূর্বর সাথে তাল মেলাতেও একটা পর্যায়ে নিঃশ্বাস আটকে আসার দরুন পূর্বকে ছাড়ানোর বৃথা চেষ্টা করতে থাকলো সে। এই লোকের এমন অদ্ভুত হঠাৎ কাণ্ডে বারংবার ভড়কে যায় মেহেরিস। বলা নেই কওয়া নেই হঠাৎ করে আক্রমণ করে বসে। তবে মেহেরিসের এমনভাবে নড়চড় করতে দেখে পূর্ব একটু থেমে যায়। তারপর ঘন ঘন শ্বাস ফেলে বলে উঠল, উফ, বাধা দিচ্ছেন কেন? তবে শুধু এতটুকু কথাতেই থেমে নি পূর্ব। মেহেরিসের পেছনে তার অবাধ্য হাতের বিচরণ এখনও আগের মতোই চলছে। হঠাৎ করে মেহেরিসকে কিছু বলে ওঠার আগে পিছনে গাউনের চেনটা একটানে খুলে ফেলে পূর্ব। হতচকালো মেহেরিস পুরোদমে। বিষয়টা মস্তিষ্ক আবরণ করতে দুহাত দিয়ে পূর্ব টি শার্ট খামচে ধরে মুখ লুকানো। পূর্ব প্রশস্ত পক্ষে এতপর পুনরায় শুনতে পেল পূর্বর সেই লাগামহীন কথা, আপনি কিন্তু ধরা দিয়েছেন এভাবে আমার কাছে। এতে আমার কোনো দোষ নেই, তাই যা হবে সব কিছু খুব নিখুঁতভাবে আপনাকে বহন করতে হবে। কে বলেছে আপনাকে এভাবে আমার সামনে আসতে? নেন, এখন সামলান আমাকে। ধরণীতে সমস্ত অন্ধকার ঘুচে সূর্যি মামা উদয় হয়েছে ঠিক, তবে মেঘলা আকাশের ভিড়ে দেখা পাওয়া দুষ্কর। তার ঘড়ির কাঁটায় টিকটিক শব্দ জানান দিচ্ছে সময় 9টার ঘরে। বাইরে নিস্তব্ধ গুমোটের ভাব থাকা মেহেরিস এখনও নির্বিঘ্নে ঘুমাচ্ছে। তবে তার পাশ থেকে পূর্বকে উঠে গেছে সেই সকাল ভোরেই। সেই দিকে কোনো হুঁশ নেই মেয়েটা। সে তো বিড়াল ছানার মতো পেয়ে ঘুমাচ্ছে বেঘোরে। শেষ রাতের দিকে ঘুমিয়েছিল মেহেরিস, তার সাথে পূর্ব। তবে বরাবরই ঘুম পূর্বকে আটকে রাখতে পারে না। কত শত রাত চলে গেছে তার না ঘুমিয়ে, সেই হিসাব কে রাখে? এভাবে শুয়ে থাকার মাঝে আকাশে গুরুম গুরুম শব্দে হঠাৎ করেই সাদে ঘুমটা ভেঙে গেল মেহেরিসের। চোখ পিটপিট করে তাকিয়ে পাশে তাকাতে পূর্বকে কোথাও না দেখে প্রথমে চিন্তিত হলো, পরবর্তীতে গতকাল রাতের কথা স্মৃতিচরণ হতে স্বস্তি ফিরে পেল যেন কিছুটা। আড়মোড়া ভেঙে উঠে বসলো বেডের উপর। ফ্রেশ হয়ে বাইরে বের হলো পূর্বের খোঁজে। মোট কথায় একটু বেশি ক্ষুধা লেগেছে তার এই মুহূর্তে। পেটে কিছু পড়ার প্রয়োজন বোধ করছে পূর্ব তল্লাশি করে। কোথাও খুঁজে না পেয়ে অবশেষে এসে দাঁড়ালো কিচেনের সামনে। তবে কিচেনের ভিতরে কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরা পূর্বকে শেপের মতো রান্না করতে দেখে রীতিমতো হতচকালো মেয়েটা। কোথায় সে বাড়ির বউ, আর একটা মেয়ে মানুষ হয়ে এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছে। আর তার স্বামী যে কিনা দেশের সেবা করে, জনগণের সেবা করার পাশাপাশি এখন বউয়ের জন্য রান্না করছে। ইস, গতকাল রাতেও তো মেহেরিস নিজেই নিজের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল আজ থেকে সে একজন পুরো পাক্কা গৃহিণীর মতো তার স্বামীর সব কিছু দেখাশোনা করবে। মনে পড়তে ইতিহাস্ত বোধ কাজ করল নিজের মধ্যে। পিছন থেকে গিয়ে আলগোছে জড়িয়ে ধরল পূর্ব চড়া পিঠ।
দুহাত দিয়ে নাগাল না পেলেও নিজের সমস্ত শক্তি দিয়ে বৃথা চেষ্টা জারি করলো মেহের। মাথাটা নির্বিঘ্নে লাগিয়ে রাখলো তার পিঠের সাথে। উঠে গেছেন ম্যাডাম? তো এত জলদি ঘুম ভাঙল যে? মেহেরিশ বুঝতে পারল না পূর্ব তাকে লজ্জা দেওয়ার জন্য উক্ত কথাটি বলল নাকি স্বাভাবিক এর ন্যায়। তাই উত্তরে কিছু না বলে নিরুত্তর রইল সে। ফলস্বরূপ আরও ঘনিষ্ঠভাবে চেপে ধরল নিজের সাথে পূর্বকে। এখনও মুডে আছেন নাকি? আমার কিন্তু এনার্জিতে একরত্তিও কম নেই, চাইলে ট্রাই করে দেখতে পারেন, বলে মেহেরিশকে একটু পাশ ফিরে সামনে ঝুঁকল পূর্ব। আবার পূর্বের এমন বেসামাল কথা মেয়েটা সম্পূর্ণ নুয়ে গেল। তবুও মুখে স্বাভাবিক আদলের ন্যায় এনে বলল, ছি, আপনার মাথায় কি সবসময় ওইসব ঘুরতে থাকে? সামনে যদি এমন নাদুস ছোটোখাটো একটা কিউট বাচ্চার মতো বউ থাকে তাহলে দুনিয়ার সব পুরুষ মানুষ রাই আমার মতোই বেসামাল হবে ক্ষণে ক্ষণে। আমি ছোটোখাটো? না, আপনাকে দেখে আগে ছোটোখাটো মনে হতো, তাই বললাম। এখন টেবিলে গিয়ে বসেন, খাবার দিচ্ছি, সবগুলো খেয়ে তারপর উঠবেন। আপনার জন্য আপনার স্বামী নিজ হাতে ব্রেকফাস্ট বানিয়েছে, খেয়ে দেখেন কেমন হয়েছে। আপনি খাবেন না? না, আমার একটা জরুরি মিটিং আছে, আর 30 মিনিট পরে আমাকে রওনা দিতে হবে এক্ষুনি। আপনি না খেলে আমি খাবো না। এত কষ্ট করে খাবার বানালেন অথচ না খেয়ে চলে যাবেন? এসব আমি প্রতিদিনই খাই। তবে হ্যাঁ, যদি আপনি বানাতে তাহলে হয়তো ভেবে দেখা যেত, বলে মেহেরিশকে আর কিছু বলতে না দিয়ে হাত ধরে টেনে নিয়ে গেল টেবিলের সামনে। এরপর মেহেরিশকে বসে একে একে খাবারগুলো এনে রাখলো টেবিলের ওপর, যেখানে দেখা যাচ্ছে ডিম পোস্ট, মিল্ক, স্যান্ডউইচ, ফ্রুট জুস, আরও নানান ধরনের টুকটাক খাবার। সবগুলো খাবার টেবিলে সাজিয়ে রেখে বলল, এগুলো সব খেয়ে এখান থেকে উঠবেন। আর ভাববেন না প্রতিদিন আপনার জন্য এভাবে নাস্তা বানিয়ে খাওয়াবো। শিখে নিন, এখন থেকে আপনাকে আমার জন্য সব রান্না করতে হবে। আমি কিন্তু আর এখন বাইরের খাবার খেতে পারবো না। আর হ্যাঁ, রাতের খাবারটাও যেন বাড়িতে এসে খেতে পারি। মেহেরিশ যেই না মুখে স্যান্ডউইচ দিয়েছে অমনি এমন কথা শুনে মেয়েটা খাবার বন্ধ হয়ে গেল। এটা তো তাকে রীতিমতো খোঁটা দেওয়া হচ্ছে। একদিন না খেতেই এমন খোঁটা। দেখুন কি ভাবছেন আমি রান্না পারি না? দেখবেন আজ রাতে এমন খাবার রান্না করব না, খেয়ে জীবনে আর বাইরে খাবারের নাম মুখে নেবেন না। হ্যাঁ, সে যাই করেন, তবে আমার বাড়িটা আস্ত থাকলেই হলো। দেখেন রান্নার তালে আবার আমার বাড়িটা না জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলেন। আবার সকালবেলাটা মেহেরিশের এভাবে কেটে গেল। দুপুরটা আর কাটছে না। একটু আগে এক ছেলে দিয়ে খাবার পাঠিয়েছিল পূর্বে, তবে নিজ থেকে একবারও কল দিয়ে খোঁজ খবর নেয়নি মেহেরিশের। মেহেরিশ দিয়েছিল পরপর কয়েকবার কল, তবে রিসিভ করেনি। হয়তো ব্যস্ত লোকটা ভেবে আর কল দেয়নি মেহেরিশ নিজেও। পরক্ষণে আবার সকালে পূর্ব দেওয়া সেই খাবারের কথা মনে পড়তে চুপসে গেল মেয়েটা। তখন তো আবেগের বশে কত কথাই না বলে ফেলেছিল। এখন কিভাবে রান্না করবে? পারে সে রান্না? ধ্যাত, কেন যে এমন কথা বলতে গেল। পরক্ষণে আবার মনে পড়ল ইরা আর এরিনার কথা। সবাইকে একসাথে গ্রুপ কলে ফোন দিল মেহেরিশ। সাথে সাথে দুজনে রিসিভ করলো সেটা। এরিনা তার শ্বশুরবাড়ি নিজের রুমে এখনও শুয়ে আছে। হ্যাঁ মেহেরিশ, কী অবস্থা তোমার? কাল থেকে তো আর খবরই পাচ্ছি না। আরে তোমরা শোনো না, ওসব কথা পরে বলা যাবে। এখন বলো তো আমি কি রান্না করব, কিভাবে আর কি রান্না করব? এমা তুমি রান্না করবে কেন? ভাই কি তোমাকে রান্না করতে বলে গেছে নাকি? হ্যাঁ আপু, আর আমিও কথায় কথায় বলে দিয়েছি রান্না করব। এখন রান্না করবটা কি সেটাই তো বুঝতে পারছি না। এদিকে ইরা মেহেরিশের এমন কথা শুনে বলল, কেন ভাইকে বলবা 2-1 মেড নিতে? 2 মানুষ আবার রান্না কিসের? আর তুমি কি রান্না করতে পারো নাকি? ইরার কথা জবাবে এরিনা বলল, ভাই তার বাড়িতে আউট মানুষ এলাও করবে না। ইরা ভুলে গেছে সেটা। আর মেহেরিশ তুমি কেন এসব বলতে গিয়েছো ভাইকে? ওসব অনেক কাহিনী আপু, আজকের মতো আমার মান সম্মান বাঁচিয়ে নাও প্লিজ আপু। আর কখনো এমন আগ বাড়িয়ে কিছু বলতে যাব না। আচ্ছা আচ্ছা শোনো, তুমি কিচেনে গিয়ে আমাদের দেখাও কি কি আছে, তারপর বাকিটা আমরা বলে দিচ্ছি। ওকে আপু। সারাদিন রান্না বান্নার তোড়জোড় শেষে একটু আগেই শান্তিতে
দুদণ্ড বসতে পেরেছে মেহেরিশ। কোনো এক অজানা শঙ্কার বুকটা দূর দূর করছে কে জানে। সকালে কোনো রকম টুকটাক খাবার খেলেও সারাদিন আর খাওয়া হয়নি তেমন করে। সুন্দর করে ডাইনিং টেবিলের ওপর নানান ধরনের খাবার পরিবেশন করে রেখেছিল মেহেরিশ। এগুলো ইউটিউব দেখে সাজিয়েছে। ইস, কখন পূর্ব আসবে আর কখন খেয়ে তার নামে এত এত প্রশংসা করবে, সেই খুশিতে প্রহর গুনছে মেহেরিশ বসে বসে। তার এমন ভাবনার মাঝে দরজা খুলে ভিতরে ঢুকলো কেউ। সাথে সাথে সেই কড়া পারফিউমের ঘ্রাণটা নাকে আসতে আর বুঝতে বাকি রইল না মানুষটাকে। মেহেরিশকে খাবার টেবিলে এভাবে বসে থাকতে দেখে দরজার সামনে এসে ভুরু কুঁচকাল পূর্ব। এতপর টেবিলের ওপর একসাথে এতগুলো খাবারের ওপর চোখ পড়তেই আশ্চর্য চোখ দুটো বড় বড় হয়ে গেল। তৎক্ষণাৎ কিছু একটা মনে করে নিজেই নিজের ঠোঁট কামড়িয়ে হাসলো, তবে মুখে আর কিছু বলে সোজা মেহেরিশের কাছে এসে দাঁড়ালো। আপনি এসেছেন? সেই কখন থেকে ওয়েট করছিলাম আপনার জন্য। একটাবার কল করে খবরটা পর্যন্ত নিলেন না। আপনার হাজবেন্ড এর ঘাড়ে অনেক চাপ ম্যাডাম। এসি রুমে নিজের চেয়ারে বসে পায়ের উপর পা তুলে বিজনেস সামলায় না। সেটা আপনার মাথায় রাখতে হবে। আপনার হাজবেন্ড কথাটা শুনে মেহেরিশের মনে এক প্রফুল্লতা ছুঁয়ে গেল যেন। কিছুদিন আগেও যারা একে অপরের ঘোর শত্রু ছিল, সেখানে আজ কি স্নিগ্ধভাবে বলছে আপনার হাজবেন্ড কথাটা। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার রেডি করছি বলে একে একে খাবারের ঢাকনা সরানো শুরু করলো মেহেরিশ। খাবারগুলো দেখেই পূর্ব বেশ অবাক হলো। পরবর্তীতে কোনো কিছু বুঝে ওঠার মতো চোখ পিট পিট করে চাইল মেহেরিশের দিকে। এরপর আশ্চর্য স্বরে বলল, এত সব কি তুমি রান্না করেছো? থতমত খেয়ে গেল পূর্ব এহেন কথায় মেহেরিশ কিছুটা। এতপর নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখাটাই করে আমতা আমতা করে বলল, মা মানে আমি একা বাসায় আছি, মানে তো আমি রান্না করেছি তাই না? আর আপনি কি সকালে এসব খাবার দেখে গিয়েছিলেন নাকি? না, তবে আচ্ছা যাই হোক, রেডি করো, আসছি আমি। পূর্ব চলে যেতেই যেন হাঁপ ছেড়ে বাঁচল মেহেরিশ। খাবার টেবিলে বসে আয়েশ করে খাচ্ছে পূর্ব, আর তার পাশে চেয়ার টেনে বসে এক মনে দেখছে মেহেরিশ। পূর্বকে এভাবে নিলিপথে খেতে দেখে মেয়েটা যেন বেশ বাছা বেঁচে গেছে। মেহেরিশকেও পূর্বের সাথে খাওয়ার জন্য বসিয়েছে, তবে এই মুহূর্তে নিজ খাওয়া রেখে পূর্বের দিকে নিজের দৃষ্টি তাক করে তাকিয়ে আছে সে। এদিকে পূর্ব খাচ্ছে আর মিটমিটে হাসছে। খেতে খেতে মেহেরিশের দিকে না চেয়ে জিজ্ঞেস করলো, বাহ বউ, দেখি আমার বেশ ভালো রাঁধুনি হয়ে গেছে আজকাল। দেখি হোটেলের রান্নার সাথে আমার বউয়ের রান্নার মিলে যাচ্ছে। হুহু, এত সুস্বাদু। খাওয়ার মাঝে কাশি উঠে গেল মেহেরিশের। পূর্ব পানির গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল, আরে আস্তে আস্তে খান ম্যাডাম, গলায় খাবার আটকে কিছু হয়ে গেলে পরে আমার কি হবে? মেহেরিশ পূর্বের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে ঢক ঢক করে সবগুলো পানি খেয়ে ফেলল। মূলত তখন চিকেন, গরুর মাংস থেকে শুরু করে এত এত খাবার দেখে প্রথমে পূর্ব সন্দেহ হয়েছিল, কিন্তু সন্দেহর তীরটা তার তখনই গাঢ় হয় যখন সে খাবারগুলো মুখে নেয়। তার ছোট বাচ্চা বউ যে মিথ্যা বলে হোটেলের খাবার তার নিজের বলে চালিয়ে দিচ্ছে, বিষয়টা বেশ উপভোগ করছে পূর্ব। আহা, এত সব খাবার আপনি একাই রান্না করেছেন? বাবা, জোরপূর্বক হাসার চেষ্টা করলো মেহেরিশ। উত্তরে ঋণঋণী স্বরে বলল, এভাবে বারবার আমার প্রশংসা করে লজ্জা দিবেন না। আবারও দুজনের খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল। পূর্ব আচানক খাবারের মাঝে পুনরায় মেহেরিশকে প্রশ্ন করে বসলো, এই গরুর মাংসটা সব থেকে বেস্ট হয়েছে, তার সবগুলো খাবার প্রাইস কেমন নিল? সেটা তো আমি জানি না, এগুলো আমান ভাই নিয়ে এসেছে। পূর্বর কথা উত্তরে উপরোক্ত কথাটুকু বলেই নিয়ে থেমে গেল মেহেরিশ মাঝপথে। এরপর জিভ কেটে ফেলল আলগোছে। পূর্ব মেহেরিশের দিকে না তাকিয়ে খেতে খেতে পুনরায় বলল, হ্যাঁ বলুন বলুন, শুনছি। মিথ্যাটা আজকাল একটু বেশি বলা শিখে গেছেন দেখছি। সমস্যা নেই, আমিও জানি কিভাবে কার মুখ থেকে কথা বের করতে হয়। ইয়ে মানে আসলে, বলে আবার জোরপূর্বক হাসি ফুটিয়ে তুলল মেহেরিশ নিজ আদলে। আসল নকল না বলে সোজাসুজি বলে দেন ম্যাডাম। হ্যাঁ,
কি দিন আসলো, এলাকার এমপির বউ এভাবে রান্না নিয়ে তার সাথে নাটকবাজি করে, তাহলে সাধারণ জনগণ কি করবে? আসলে বিশ্বাস করুন, আমি অনেক ট্রাই করছি কিন্তু পারছিলাম না। এসব আমাকে দিয়ে হবে না। রান্না এত কষ্ট জানলে জীবন এত খাবারের অপচয় করতাম না। তোমাকে আমি একদিনে শিখে ফেলতে বলেছি নাকি? আস্তে আস্তে শিখো। কাল সকালে মেয়েটা আসবে, দুজন, ওরা সব করবে। তোমাকে আর কিচ্ছু করতে হবে না। তুমি শুধু আমাকে ঠিকঠাকভাবে সামলানো শিখে নাও। মেহেরির যেন হাঁপ ছেড়ে বাঁচল। তবে এভাবে পূর্বের কথায় জালে আটকা পড়ে যাবে বুঝতে পারেনি সে। পূর্ব বসে বসে ল্যাপটপে ইম্পর্ট্যান্ট কাজ করছে। মূলত পূর্ব যেখানে প্রায় রাত 12টার পরে নিজ রুমে আসা হয়, সেখানে জলদি এসে পড়েছে সে। সে সকল কাজই করেছে ল্যাপটপে বসে বসে। মেহের সে একটু আগেই তার মায়ের সাথে ফোনে কথা বলছে। তবে কথা বলার ফাঁকে ফাঁকে এসে দেখে গেছে পূর্ব ফ্রি হয়েছে কিনা, কিন্তু না, তার কথা বলা শেষও অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু পূর্ব সেই কখন থেকে একাধারে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। এবার বেশ বিরক্ত হলো মেহেরিশ। ফোনের স্ক্রিনে তাকানোর পর দেখলো রাত প্রায় 12টার, এখনও কিসের এত কাজ করে এই লোক। সময় কাটাতে ফেসবুকে ঢুকলো একটু। ফেসবুকে ওপেন করতেই সর্বোপরি চোখে পড়ল 10 মিনিট আগে এরিনা শেয়ার করা একটি ছোট বাচ্চা বেবির ভিডিও। ইস, বাচ্চাটা এত সুন্দর আর কিউট ছিল যে মেহেরিশে লোভ লেগে গেল যেন বাচ্চাটাকে দেখে। নিজের ছোট্ট মস্তিষ্কে অজানা কিছু অনুভব আর চাওয়া এসে জড়ো হলো সেথায়। ফোনটা নিয়ে হেলে দুলে এসে দাঁড়ালো পূর্বের পাশে। পূর্বের সোফার ওপর বসে পায়ের ওপর ল্যাপটপ নিয়ে কাজ করছিল। মেহেরিশ আচমকা এসে কিছু না বলে পূর্বের সাথে এসে ঘেঁষে বসল সেথায়। কিন্তু সেই দিকেও পূর্বর কোনো মনোযোগের পরিবর্তন হলো বলে মনে হলো না মেহেরিশের কাছে। সে এখনও আগের না টাইপিং করেই যাচ্ছে অনবরত। মেহেরিশ এবার পূর্বের কোলের ওপর থেকে ল্যাপটপটা নিয়ে আকস্মিক শাটার অফ করে পাশে রেখে মুহূর্তে ল্যাপটপের জায়গায় নিজে এসে হাজির হলো সেথায়। পূর্ব একটা ইম্পর্ট্যান্ট কাজ করেছিল বিদায় মেহেরিশ আচমকা এমনভাবে ল্যাপটপ কেড়ে নেওয়ার পূর্বে বেশ বিরক্ত হলো। মুখে বিরক্ত ছাপ। এটা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গমগমে স্বরে বলো, কি সমস্যা? এভাবে ইগনোর করছেন কেন? সেই কখন থেকে আপনার দৃষ্টিতে আসতে যাচ্ছি, কিন্তু আপনি দেখছেন না আমাকে। মেহের, কাজ করছি আমি, বিরক্ত করো না। যাও রুমে গিয়ে শুয়ে পড়ো, শেষ করেই আসছি আমি। যাব না, আমি এখানে বসে থাকবো। আপনি যা করার করেন, তবে আমি এখান থেকে এক চুলও নড়ছি না। জিদ করো না মেহের, যেতে বলছি যাও। কথাটা এক প্রকার জোরে বলল পূর্ব। মেহেরিশার কোনো কিছু না বলে সেখান থেকে উঠে হনহনিয়ে চলে গেল রুমে। কত আশা নিয়ে এসেছিল এখানে, আর এই লোকের উল্টো তাকে বকে পাঠিয়ে দিচ্ছে। পাষণ্ড মানুষ একটা, সারাদিন খালি কাজ আর কাজ। আরও প্রায় 1 ঘণ্টাখানেক পর নিজের কাজে শেষ করে রুমে আসলো পূর্ব। তবে মেহেরিশকে রুমে এসে গুটিসুটি বেঁধে শুয়ে থাকতে দেখে কিঞ্চিত চিন্তিত হলো বটে। মেহেরিশের পাশে এসে কপালে হাত দিয়ে হঠাৎ করে হাত ছিটকে দূরে ফেলার মতো করে চিল্লিয়ে বলো, টাচ করবেন না আপনি আমাকে। নিজের দরকার হলে কেবল ভালোবাসা পায় আপনার, আর এমনি সময় শুধু বকতে থাকেন। ভর কালো পূর্ব। সে তো তাকে এভাবে শুয়ে থাকতে দেখে ভেবেছিল হয়তো ঘুমিয়ে পড়েছে। তবে তার বউ যে এই মুহূর্তে বেশ রেগে আছে তার উপর বুঝতে পারলো সেটা ফেস দেখে। রাগে পুরো মুখ লাল হয়ে আছে মেয়েটার। মেহের, তখন একটা ইম্পর্টেন্ট কাজ করেছিলাম আমি। এভাবে রিয়াক্ট করছো কেন? জানো এখন গিয়ে এইসব করুন না। এখানে এসেছেন কেন তাহলে? কাজ তো শেষ, তাই এসেছি। তবে তুমি বলে চলে যাব। হ্যাঁ, সেই তো যাবেনি। পুরান হয়ে গেছি না, এখন আর তো ভাল লাগে না। এই মেয়ে, কী সব বলছো? পাগলের মতো, মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, এখন তো আমাকে পাগল বলবেন আপনি। আমি পাগল? থাকেন আপনি এখানে। আপনার সাথে আমি এক রুমে আর থাকবো না। 2 দিন না যেতেই পাগল বলছেন। 2 দিন পর তো ডিরেক্ট সাতচুনি বলবেন। বলা কি আছে, তুমি তো সেটাই। কথাটা বিড়বিড় করে বলল পূর্ব। মাঝে মাঝে নিজের কাণ্ডে নিজেই ভরকে যায় শহরের এমপি। সে কি না শেষ পর্যন্ত তার বাচ্চাই বউয়ের ওপর কুপকাত হয়? তবে এইবার পূর্ব বলল মহাবিপাকে, এই মেয়েকে বলবে
এটা সেটা মিনবেল করে আরেকটা, তাই আপাতত চুপ থাকা সেও মনে হলো তার নিকট। এদিকে মেহেরিশ বেড থেকে ওঠার জন্য পা বাড়াতে খপ করে মেহেরিশকে জড়িয়ে ধরে চেপে বসলো পূর্ব। এতপর আলতো স্বরে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন ম্যাডাম? মাথা কি সমস্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে নাকি আপনার? সব কিছুর পাল্টা মিনিংস বের করেন কেন এত? ছাড়ুন আমাকে, ধরবেন না, ছাড়ুন বলছি, বাজে লোক। আরে বা, এত রাগ? আচ্ছা বলেন ম্যাডাম, রাগ কমাতে এখন কি করতে হবে আমাকে? মেহেরি যেন এই একটা কথার অপেক্ষাতেই ছিল। চটজলদি শান্ত বিড়াল ছানার ন্যায় বসে বলল, যা চাইব তা দিবেন? আপনি বলেন, আমার এই প্রাণটা হাজির। তো বলেন কি চাই আপনার? তৎক্ষণাৎ মেহেরিশ পূর্বে আরেকটু কাছে ঘেঁষে বসলো। এতপর রিনটিনে স্বরে বলল, দুটো জিনিস চাই আমি। বাবা, একটা থেকে ডিরেক্ট দুটো? তো বলেন শুনি, কি সেই চাওয়া আপনার? আগে বলেন রাখবেন কিনা, তাহলে বলবো। যদি রাখার মতো হয় তাহলে রাখবো। বলেন দেখি রাখা যায় কিনা, সেটা পরে দেখা যাবে। 1 নাম্বার শর্ত হল আপনি ফোন করে পাপার সাথে কথা বলবেন আর তাদের আসতে বলবেন বাংলাদেশে। পূর্ব অবাক চোখে চাইল মেহেরিশের দিকে। এই মেয়ের মাথায় এমন আজে বাজে চিন্তা আসতে ভাবতেও পারেনি কেন সে। তবু মুখ স্বাভাবিক করে বলল, আর দ্বিতীয়টা? মেহেরিশ খানিক লজ্জা পেল। আকুপাকু করে কিছুক্ষণ মেরে বসে থাকলো একই জায়গায়। এতপর ফের বলল, অ্যাকচুয়ালি আই ওয়েন্ট বেবি। কথাটা কোনো রকম মুখে প্রকাশ করে ফের লজ্জা নুয়ে পড়ল মেয়েটা। এদিকে আকস্মিক মেহেরিশের মুখে এমন অদ্ভুত বায়না শুনে রীতিমতো হকচকল পূর্ব বিস্ময় স্বয়ং কিংকর্তব্য দৃষ্টিতে চেয়ে রইল তার সামনে বসে থাকা রমণীর পানে। মেহেরিশ তো কথাটা শেষ করা মাত্র লজ্জা জুবুথুবু মেরে নিচু ফিরে তাকিয়ে আছে। মনে মনে হয়তো অপেক্ষা করছে পূর্ব সম্মতির জন্য। তবে মেহেরিশের এমন ভাবনার ওপর এক বালতি পানি ঢেলে পূর্ব ফটাফট বলে উঠল, এই মেয়ে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি নিজেই তো একটা বেবি, তোমাকে সামলাতে কতটা হিমশিম খেতে হয় জানো তুমি? কোন মুখে আবার অন্যের বেবির কথা বলছো? হ্যাঁ? পূর্ব এমন কথা সম্মতি শুনে বড় বড় চোখ তাকালো মেহেরিশে পূর্বের দিকে। এতবার আমতা আমতা করে বলে, আমারে আপনার কোন দিক দিয়ে বেবি মনে হয়? আমি 18+ অ্যান্ড যথেষ্ট বড় হয়েছি। আর আমার কথাবার্তা দিন আপনার দিকটা বিবেচনা করবেন না? আমি তো আপনার কথা ভেবে এই ডিসিশন নিয়েছি। ভ্যাকা চাকা খেলো পূর্ব পুরোদমে। তার কথা ভেবে ডিসিশন নিয়েছে মানে কি? সে কি বলেছিল বেবির কথা? কই, তার তো কিছু মনে পড়ছে না। এই বিষয় কেন কথা আদৌ বলছে বলে? পরক্ষণে নিজেকে পুনরায় কঠিন করে ধীর স্বরে বলল, মানে এখানে আমি আসলাম কোথা থেকে? কি বলতে চাচ্ছ তুমি? বারে, আপনি আপনার বয়সটা দেখেছেন, অলরেডি 30+। এই বয়সে কোথাকার আপনার 1 ডজন বাচ্চা কাচ্চা থাকার কথা, সেখানে এখনও আপনি এভাবে ব্যাচেলার হাজব্যান্ড হয়ে ঘুরছেন। আর কিছুদিন দেরি হলে বাবা নয়, ডিরেক্ট নানা বয়স হয়ে যাবে আপনার। এবার পুরোদমে ভরকালে পূর্ব। এই মেয়ে মাথায় এমন অদ্ভুত বিদঘুটে চিন্তাগুলো আসে কোথা থেকে ভেবে পায় না সে। তবে এই মেয়ে বারবার কি তাকে বয়সের খোঁটা দিচ্ছে নাকি? দিবেই তো, দোষটা তারই। কেন সে যেন শুনে এমন একটা হাঁটুর বয়সী মেয়েকে মন দিতে গিয়েছিল কে জানে। এখন সেটা পরিমাণ হারে হারে ভোগ হচ্ছে তাকে। তবে এবার নিজেকে আরও কঠিন করে ধমকেশ্বরে মেহেরিশের উদ্দেশ্যে ফের বলে উঠল, দিন দিন আশকারা পেয়ে বেশি বেয়াদব হয়ে যাচ্ছ। তোমাকে এত দূর দূরান্ত পর্যন্ত ভাবতে বলিনি ইডিয়েট। বলে হনহন করে সে স্থান ত্যাগ করল পূর্ব। আর তার দিকে নিষ্প্রাণ চেয়ে রইল মেহেরিশ। এই মুহূর্তে মন চাচ্ছে পূর্বের মাথাটা কোনো কিছু দিয়ে ফাটিয়ে ফেলতে, হয়তো তাতে একটু শান্তি পেত তার অবচেতন মনটা। কি এমন হীরা মুক্তা চেয়েছে সে? শুধু একটা নাদুস নুদুস বেবি তো চেয়েছে। শুধু শুধু কি মেহেরিশ সেই লোককে কিপটা বলে নাকি? সব কিছুতেই কিপটামি থাকবে এই লোকটার যত সব। তবে মেহেরিশ ও হারার মতো মেয়ে নয়। এমন শক্তপোক্ত মানবের মনে জায়গা করে নিয়েছে এটা। আর এমনকি মেহেরিশও দেখবে কিভাবে সে তার কথা না মেনে পারে। এভাবেই কেটে গেল আর 2টো দিন। ঘড়ির কাঁটার সাথে পাল্লা বেঁধে মেহেরিশের মনটাও আরও কঠিন রূপ ধারণ করেছে। তবে তার
আচরণের কোনো প্রভাবই লক্ষ্যভেদ করতে সক্ষম হয়নি পূর্ব তো আগের ন্যায় হয়ে স্বাভাবিক হয়ে আছে, তবে মেহেরিসের কথা বলে না পূর্বের সাথে। খুব বেশি একটা দরকার ছাড়া তেমন কথা বলে না সে। এ তো যেন বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই পূর্বে। সে তো আগের মতো স্বাভাবিক আচরণ করছেন, যেন সব কিছু ঠিকঠাক আছে। আর এটাই মেহেরিসের রাগের মাত্রাটাকে আরও তীর করে বাড়িয়ে দিচ্ছে, বই কি কমাচ্ছে না। আবহাওয়া শীতের আনাগোনা শুরু। দুপুরের মৃদু রৌদ্রে আড়ালে মেহেরিসের পূর্বে সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে ফোন আলাপনে ব্যস্ত। আমানকে রিকোয়েস্ট করেছে যেন সে এসে তাকে এখান থেকে নিয়ে যায়। তবে মির্জা মঞ্জিলে যাওয়ার পিছনে তার যথাযথ কারণ আছে। আজ ইরার জন্মদিন, সেই সুবাদে মির্জা মঞ্জিলের সব উপস্থিত। সকালে এরিনা এবং গিয়েছে বাড়িতে, রাতে ছোট খাটো পার্টি করবে তারা সবাই। তবে মেহেরি সকালে পূর্বকে জানিয়েছিল বাড়িতে যাওয়ার কথা। পূর্ব হ্যাঁ বা না কিছুই বলেনি তাকে। নিজের ফোনটা পাঞ্জাবি পকেটে ঢুকে হন্তদন্ত হয়ে বের হয়ে গেল বাসা থেকে। আর সে যেন মেহেরিস পূর্বের এমন বিহেভিয়ার আরও ক্ষিপ্ত হয়ে আমানকে সে কখন থেকে রিকোয়েস্ট করে যাচ্ছে যেন তাকে এসে সেখান থেকে নিয়ে যায়। সে বাড়িতে যেতে চায়, মেহেরিস সবার সাথে আড্ডা দিতে চায়। তবে আমানের একটাই প্রশ্ন বারবার তাকে রাগিয়ে দিচ্ছে উল্টো, আর সেটা হলো তার ভাই পারমিশন দিয়েছে কিনা। ভাইয়ের রাগ সম্পর্কে অবগত সে। লাস্টবার তাকে করা গলায় শাসিয়ে যেন তার পারমিশন ছাড়া মেহেরিসের সাথে আর না দেখা কাউকে। তবে মেহেরিসও আজ হার মানবে না, যেন মিথ্যা বলে দিয়েছে আমানকে যে সে জানে, আর যেতেও বলেছে। তাই লাস্ট পর্যায়ে এসে আমান রাজি হয়েছে তাকে নিয়ে আসার জন্য। পূর্ব আজ ক্লাবে নেই, পাশের গ্রামে আজ বেশ জড়সড় একটা সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি আজ পূর্ব, যার কারণে গত দুদিন যাবত একটু ব্যস্ততার দিন পার করছিল সে। আজ সকালে কোনো একটা কাজে ক্লাবের বাইরে গিয়েছে, ওখান থেকে সে সবাই অংশগ্রহণ করবে তারা। সাব্বিরও পূর্বের সাথে আছে। বাড়িতে দুজন মহিলা মেড রেখেছে পূর্ব, তারাই সব রান্নাবান্না থেকে শুরু করে যাবতীয় কাজ সামলায়। মেহেরিসকে কিছুই করতে হয় না। এভাবে শুয়ে বসে থাকতে থাকতে টায়ার্ড মেহেরিস নিজেও। তার উপরে আবার পূর্বের প্রতি তার ক্ষোভ। একটা কথাও রাখেনি পূর্ব তার, না তো তার কথা মতো বাবাকে কল দিয়েছে, আর না দ্বিতীয় সত্যটা রেখেছে। পরন্ত বিকেল, শুনশান রাস্তা। গাড়ি চালিয়ে আমান একটু আগে মেহেরিসকে মির্জা মঞ্জিলে নিয়ে এসেছে। এই কয়দিন মেহেরিসকে বাড়িতে থাকা সকলকে খুব মিস করছিল। মেহেরিসকে মির্জা মঞ্জিলে সকলে ভালোবাসে। বর্তমান মেহেরিস ইরা আর এরিনার সাথে বসে বসে করছিল। এরিনার মধ্যে শারীরিক অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তারই মাঝে সাব্বির একটু পরপরই ফোন দিয়ে খবর নিচ্ছে এরিনার, যাতে এরিনা এক পর্যায়ে রেগে গিয়ে ফোন অফ করে রেখেছে। তবে এতেও ক্ষান্ত হয়নি সাব্বির। ইরা ফোনে কল দিয়ে তার স্ত্রী খোঁজ খবর ঠিকই নিচ্ছে সে। এসব দেখে মেহেরিসের যেমন একদিকে এরিনা জন্য খুব ভালো লাগলো, তেমনি নিজের কথা ভেবে মনটা চুপসে গেল যেন। এ তো সাব্বির আরেক পেয়েছে সে। দা সানবিশান পূর্ব কোন ভাগ্যক্রমে ওই বদরাগী বজ্জাত বেটাকে ভালোবাস ফেলেছিল কে জানে। সকাল থেকে একটা বার কল করে খোঁজ খবরটা পর্যন্ত নেয়নি তার। মেহেরিসকে এইভাবে গুমরা মুখ করে বসে থাকতে দেখে ইরা একটা সময় জিজ্ঞেস করে বসলো, মেহেরিস কি হয়েছে তোমার, মন খারাপ কেন? না আপু, তেমন কিছু না। লুকাচ্ছ কেন? তোমাকে দেখে বোঝা যাচ্ছে যে তোমার মন খারাপ। পূর্ব ভাইয়ের সাথে মনোমালিন্য হয়েছে বুঝি? ইরার কথা এবার এরিনা তাকে সায় জানালো। মেহেরিসকে উদ্দেশ্য করে বলল, হে মেহেরিস, কি হয়েছে বলো? না আপু, তেমন কিছু না। এভাবে ভালো লাগছে না। মন খারাপ করো না বোন আমার। আসলে ভাই এই পুরো শহরের দায়িত্ব সামলায়। ভাইয়ের কাঁধে অনেক দায়িত্ব, সেই সমাজে এদেশের। আই নো ভাই তোমাকে 8-10টা নর্মাল হাজব্যান্ডের মতো সময় দিতে পারে না হয়তো অমন করে, কিন্তু ভাই তোমাকে অনেক বেশি ভালোবাসে। ভাইকে কারো জন্য এমন ছটফট করতে দেখিনি যতটা তোমার জন্য করে। আর যদি তুমি সাব্বিরের কথা ভাবো তাহলে বলবো সাব্বির আর ভাইয়ের দায়িত্ব টোটালি আলাদা। মেহেরিস সাব্বির কিন্তু কোনো কাজই করে না, সব কিছুই ভাইকে হ্যান্ডেল করতে হয়। আই থিঙ্ক তুমি বুঝতে পারছো।
মেহেরিশ খুব ভালো করে মন দিয়ে শুনলো কথাগুলো এরিনা ভুল বলেনি। ঠিকই তো, তারও তো দায়িত্ব কম না, অনেক দায়িত্ব মানুষটার উপর। সে হয়তো একটু বেশি রিয়্যাক্ট করে ফেলে সবসময়, কিন্তু মেহেরিশ তো এবার সময় না, বরং অনেক কিছুর জন্য রাগ করছে। সেও যে এরিনার মতো এমন মাতৃত্ব স্বাদ উপভোগ করতে চায়। কি ভাবছো মেহেরিশ? না আপু, তেমন কিছু না, বাদ দাও তোমাদের কথা। বলো কি প্ল্যান চলছে? বলেই সবার আড্ডা পুরোপুরি মশগুল হয়ে উঠল।